ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজ অক্টোবর মডেল অ্যাক্টিভিটি টাস্কের নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনা করা হবে। এই ভিডিওটিতে আমরা অক্টোবরের দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। বিষয় ভৌত বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স। তো এসব ছাত্রছাত্রী বন্ধুরা দেখো, এখানে যে প্রশ্নটা আছে, নাম্বার 1, ঠিক উত্তরটি নির্বাচন করো। তো ঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। তো ঘনত্বের এসআই একক কী? তো এখানে ক আনসার আছে, খ আছে, গ এবং ঘ, 4টে করে অপশান দেওয়া আছে। সঠিক আনসারটা করতে হবে। তো এখানে রয়েছে মিটার প্রতি কেজি কিউব লেখা আছে, আর এখানে মিটারের কিউব প্রতি কেজি কিউব লেখা আছে, মিটারের কিউব প্রতি কেজি, আবার আছে কেজি প্রতি ঘনমিটার, মিটারের কিউব। তাহলে ঘনত্বের একক আমরা জানি যে ঘনত্ব হলো একক আয়তনের ভর। কোনো বস্তুর একক আয়তনের ভরকে ওই বস্তুর ঘনত্ব বলা হয়। আমরা জানি ঘনত্ব D সমান m/v। m হলো বস্তুর ভর আর v হচ্ছে আয়তন। তাহলে কেজি প্রতি ঘনমিটার হবে আনসার। সঠিক আনসার হবে ঘ। এবার দেখো, আমরা কেন সঠিক আনসার একটা ঘ হবে সে সম্পর্কে একটু আলোচনা। প্রথমে আমরা জানি বস্তুর ঘনত্ব, বস্তুর ঘনত্ব সমান বস্তুর ভর বাই বস্তুর আয়তন। তা বস্তুর ভরকে বস্তুর আয়তন দিয়ে ভাগ করলে ঘনত্ব পাওয়া যায়। তো যেহেতু বস্তুর ভর এখানে আমরা জানি কিলোগ্রামে আছে, তাহলে কেজি, আর আয়তন হচ্ছে ঘন একক মানে মিটার, তাহলে m কিউব। তাহলে আমরা লিখতে পারি কেজি প্রতি মিটার কিউব। তাহলে এখানে আনসারটা সঠিক হবে ঘনত্বের এসআই একক। এসআই একক হবে কি, মানে কেজি প্রতি ঘনমিটার, তাহলে কিলোগ্রাম প্রতি ঘনমিটার। তো এখানে তাহলে আনসার, সঠিক আনসারটা হবে একেরটা হবে ঘ, আনসার সঠিক হবে। তাহলে আনসার ঘ সঠিক হবে। নেক্সটের প্রশ্নটা দেখো। নেক্সটের প্রশ্নটা আছে, একটি লবণের জলীয় দ্রবণ নিয়ে বলয় পরীক্ষা করা হলো এবং বাদামি বলয় দেখা গেল। এই পরীক্ষা থেকে প্রদত্ত লবণে নিচের যে আয়নটির অস্তিত্ব প্রমাণিত হয় তা হলো কার্বনেট, নাইট্রেট, সালফেট এবং ক্লোরাইড। তো এখানে আনসারটা হবে, যেহেতু বলয় পরীক্ষা, বাদামি বলয়, তাহলে সালফেট হবে। দেখো, এইটা সালফেট হবে। তার আমরা বিক্রিয়াটা দেখালে বুঝতে পারবে যে কেন সালফেটটা হবে। তো কেন সালফেট হবে সে সম্পর্কে একটু জানার দরকার। দেখো, এইটা প্রথমে যে জিনিসটা আমরা দেখাচ্ছি, যে ছবিটা দেখো, যে প্রথমে ছিল এই যে গাঢ় সালফিক অ্যাসিড, মানে সোডিয়াম H2SO4, মানে হচ্ছে হাইড্রোক্লোরিক, মানে গাঢ় সালফিক অ্যাসিড। এবং এই দ্রবণের মধ্যে দেখো ফেরাস সালফেট দ্রবণ। তো লবণের দ্রবণ প্লাস সদ্য প্রস্তুত হচ্ছে ফেরাস সালফেট। তো এখানে রাসায়নিক বিক্রিয়াটা দেখো, যে ফেরাস সালফেটের সঙ্গে সালফিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড মিশ্রিত হয়ে মানে তৈরি হচ্ছে বাদামি বলয়। এই যে বাদামি বলয়টা তৈরি হয়েছে, বাদামি বলয়, এইটা হলো নাইট্রেট লবণ, এমন নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রেট লবণ, অর্থাৎ ফেরাস নাইট্রিক সালফেট। তাহলে এখানে সালফেট দেখা যাচ্ছে। তাহলে এখানে প্রশ্নটা করেছে যে সালফেট হবে না কার্বনেট হবে। তো সঠিক উত্তরটা হবে সালফেট। দেখো, মানে ফেরাস সালফেটের সঙ্গে নাইট্রিক অক্সাইড যোগ করলে ফেরাস নাইট্রিক সালফেট তৈরি হচ্ছে। তাহলে এই বাদামি বলয়টা হলো ফেরাস নাইট্রিক সালফেট।
তো এটা বাদামি বর্ণের একটি জটিল যৌগ তৈরি হয়, একটা জটিল যৌগ তৈরি করে। তো বলেছে যে একটা টেস্ট টিউবে পরীক্ষাধীন তরলের জলীয় দ্রবণ নিয়ে ওর মধ্যে সদ্য প্রস্তুত প্লাস সালফেট দ্রবণ যোগ করা হলো। এরপর টেস্ট টিউবে ঠান্ডা করার পর গাবে ধীরে ধীরে গাঢ় সালফেট যোগ করা হলো। তো গাঢ় সালফেট ভারী করলে নিচে চলে আসে এবং স্তর গঠন করে এবং এটা বাদামি রঙের বলয় গঠিত হয়েছে। তো তবে বলা যাবে যে জলীয় দ্রবণটি নাইট্রিক অ্যাসিডের। তাহলে যেহেতু জলীয় দ্রবণটা নাইট্রিক অ্যাসিডের, তাহলে এখানে সালফেটের সঙ্গে যেহেতু বিক্রিয়া করছে, তাহলে এর মধ্যে সালফেট যৌগ থাকবে। তাহলে উত্তরটা হবে, দেখো সঠিক উত্তরটা কি হবে, সঠিক উত্তর হবে সালফেট। তাহলে খ আনসারটা কারেক্ট হবে। তাহলে 1-এর 2 হবে সালফেট, সালফেট হবে। তার মানে হলো আনসার খ কারেক্ট, আনসার খ কারেক্ট হবে। নেক্সটের প্রশ্নটা দেখো, নেক্সটের প্রশ্নটা আছে যে দ্রবণটি কোলোডীয় নয় তা হলো কুয়াশা, গোল্ড সল, দুধ এবং চিনির দ্রবণ। সঠিক আনসার হবে চিনির দ্রবণ। 1-এর 3 হবে চিনির দ্রবণ, চিনির দ্রবণ হচ্ছে কোলোডীয় নয়। তো এখানে বলেছে যে মিশ্রণটি কোলোডীয় নয় তা হলো চিনির দ্রবণ। তাহলে সঠিক আনসার হবে গ হবে। তাহলে 1-এর 3 হবে গ আনসার কারেক্ট হবে, গ আনসার কারেক্ট হবে। এবার দেখো যে গ আনসার কারেক্ট হবে। গ আনসারটা কারেক্ট হবে, চিনির দ্রবণটা হবে। তো আমরা একটি দেখিয়ে দিই যে দ্রবণের চ্যাপ্টার থেকে আমরা জিনিসটা দেখিয়ে দেব। এখানে একটা ছক দেখো দেওয়া আছে, তোমার মানে বইয়ের ছকটা আছে, দেখো এই ছকটা। তো এখানে লেখা আছে দেখো, বিস্তৃতি দশা, বিস্তার মাধ্যম, ক্লয়েডের নাম, সল, কঠিন অ্যারোসল, কঠিন সল, তরল অ্যারোসল, ইমালশন, জেল, কঠিন ফোম এবং ফোম, এইগুলো সবই ক্লয়েডের নাম। তাহলে এখানে দেখো যে এখানে যেটা রয়েছে দেখো যে এই যে সল, এই যে সালফার সল বা গোল্ড সল, তাহলে এইগুলো এখানে গোল্ড সল একটা রয়েছে, মানে কুয়াশা, গোল্ড সল, এইগুলো ধোঁয়া, বায়ুতে ভাসমান ধূলিকণা, এই সবই কিন্তু ক্লোডীয়। কিন্তু এখানে যেটা নেই সেটা হলো চিনির দ্রবণ। আর আমরা জানি চিনির দ্রবণ কোনো মানে ক্লোডীয় নয়। তো ক্লোডীয় ম্যাটারটা হলো যে যা মানে যে এখানে বলেছে যে মিশ্রণটি ক্লোডীয় নয় তা হলো, তাহলে চিনির দ্রবণটাই সঠিক আনসার হবে। তো তোমরা এখান থেকে বুঝে নেবে। তাহলে পরে আবার আলোচনা করা হবে ক্লোডীয় সম্পর্কে। প্রতিদিন আমার ভিডিও দেখতে থাকবে, তাহলে আমি ক্লোডীয় সম্পর্কে যখন আলোচনা করব তখন পরিষ্কারভাবে বলে দেব। নেক্সট দেখো, তাহলে 1-এর 3 হবে চিনির দ্রবণ, এটা ক্লোডীয় নয়। নাম্বার 2 এর প্রশ্নটা দেখো। নাম্বার 2 এর প্রশ্ন আছে পটাশিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণ হওয়া তাপগ্রহী পরিবর্তন। উষ্ণতা বৃদ্ধিতে জলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কিভাবে পরিবর্তিত হয়। তো দ্রাব্যতা বলেছে যে পটাশিয়াম নাইট্রেট এর দ্রাব্যতা, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বাড়ে। তাহলে পটাশিয়াম নাইট্রেট KNO3 পটাশিয়াম নাইট্রেট 2-এর 1-একটা যে উষ্ণতা বৃদ্ধি হলে জলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কীভাবে পরিবর্তিত হয়। অর্থাৎ মানে উষ্ণতা বাড়লে পটাশিয়াম মানে উষ্ণতা বৃদ্ধি পেলে বা বাড়লে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা দ্রুত বৃদ্ধি পায়। তো দেখো ছকটা দেখে বুঝতে পারবে, একটা গ্রাফ আছে, এই গ্রাফটা দেখো যে দ্রাব্যতা এবং তাপমাত্রা যত বাড়ছে, দেখো এই যে লাল রঙের পটাশিয়াম নাইট্রেট মানে প্রচণ্ড হারে বা দ্রুত হারে
এই মানে দ্রাব্যতা বাড়ছে। তাহলে পটাশিয়াম নাইট্রেটের জলে দ্রবীভূত হওয়া তাপগ্রাহী পরিবর্তন, উষ্ণতা বৃদ্ধিতে জলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কীভাবে পরিবর্তিত হয়, মানে উষ্ণতা বাড়লে দ্রাব্যতা বাড়ে, এটাই হবে মানে আনসারটা। তাহলে উষ্ণতা বাড়লে দ্রাব্যতা বাড়বে। নেক্সটে দেখো দুইয়েরটা 2 আছে দেখো, প্লবতার একক কি। এখন আমরা জানি যে বায়ুন্সি বা প্লবতার একক কি। তো প্লবতার যেহেতু একটা ঊর্ধ্বমুখী বল, তাহলে বলের একক হচ্ছে যে নিউটন, তাহলে প্লবতার একক হবে নিউটন। তাহলে এখানে প্লবতা মানে হলো মানে বস্তুর উপরে একটা জলে যদি কোনো বস্তুটাকে রাখা হয়, তো মানে ডোবানো হয়, তাহলে বস্তুর উপর ঊর্ধ্বমুখী যে বল সেটাই প্লবতা। তো এখানে যেহেতু বল একটা, তাহলে বলের একক হবে প্লবতার এসআই একক। তাহলে এখানে চেয়েছে প্লবতার এসআই একক কি, তাহলে প্লবতার এসআই একক প্লবতার এসআই একক হলো নিউটন, বলের এককের সঙ্গে মিল হবে। এরপরে দেখো 2-3 বলেছে যে জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কি, জুল ও আর্গের মধ্যে সম্পর্ক লেখো। তো জুল এবং আর্গ, তাহলে আমরা জানি যে 1 জুল বলতে আমাদের বোঝায় 1 জুল। দেখো 1 জুল মানে হলো 1 নিউটন ইন্টু 1 মিটার। তো 1 নিউটন মানে আবার 10⁵ ডাইন, তাহলে ডাইনে গেল। আর মিটার থেকে সেন্টিমিটার মানে হলো 100 সেন্টিমিটার, তার মানে হলো 10⁵ ইন্টু 100 স্কোয়ার, মানে তাহলে 100, তাহলে 10⁷ আর্গ। তাহলে ডাইন প্রতি সেমি মানে আর্গ লেখা যায়, আর্গ। তাহলে হচ্ছে 1 জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক হলো 1 জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক হলো 1 জুল মানে 10⁷ আর্গ। নেক্সট একটা দেখো, নেক্সটের প্রশ্নটা কি আছে। নেক্সটেরটা দেখো, এরপরের যে প্রশ্নটা হচ্ছে যে নাম্বার 3 বলছে একটি ধাতুর ইয়াং গুণাঙ্ক 9.80 × 10⁻11 ডাইন প্রতি সেন্টিমিটার, এই কথাটার অর্থ ব্যাখ্যা করো। তো আমরা জানি যে ইয়াং গুণাঙ্ক মানে হলো বিকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে আনসারটা কিভাবে করতে হবে দেখো, 3 নাম্বার 1। তো বলেছে ধাতু, এখানে রয়েছে যে একটি ধাতুর ইয়াং গুণাঙ্ক, তাহলে মানে একটি ধাতুর ইয়াং গুণাঙ্ক 9.8 ইন্টু 10⁻11 বলতে বোঝায় যে ধাতুটির একক অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটাতে ওর প্রতি বর্গ সেমিতে ক্ষেত্রফলে 9.8 ইন্টু 10⁻11 ডাইন বল প্রয়োগ করতে
হয়। তাহলে বোঝা গেল যে ইয়াং গুণাঙ্ক বলতে বোঝায় যে ধাতুটির একক অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটাতে ওর প্রতি বর্গ সেমি ক্ষেত্রফলে 9.8 × 10⁻11 টাইম বল প্রয়োগ করতে হয়। তো এটাই হচ্ছে ইয়াং গুণাঙ্ক বলতে বোঝায়। এরপরে নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, নেক্সটের প্রশ্নটা আছে জিঙ্ক ও সোডিয়াম হাইড্রক্সাইডের গাঢ় জলীয় দ্রবণ একত্রে উত্তপ্ত করা হলে যা ঘটবে তা বিক্রিয়া সমীকরণ সহ লেখো। তো প্রথমে দেখো জিঙ্কের সঙ্গে আর সোডিয়াম হাইড্রক্সাইড মানে NaOH এর গাঢ় জলীয় দ্রবণ অর্থাৎ ধাতুর সঙ্গে ক্ষারের বিক্রিয়া। তো দেখো কিভাবে করা যায়। 3-2 তো বলেছে জিঙ্ক মানে Zn, ধাতুর সঙ্গে গাঢ় Na মানে সোডিয়াম হাইড্রক্সাইড এর জলীয় দ্রবণ যোগ করলে সোডিয়াম জিঙ্কেট এবং হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। বিক্রিয়া সমীকরণ হবে Zn প্লাস NaOH সোডিয়াম জিঙ্কেট Na2 ZnO2 প্লাস হচ্ছে হাইড্রোজেন। বিক্রিয়াটা ব্যালেন্স করে নেবে। তাহলে এরপরে নেক্সট যে প্রশ্নটা আছে যে একটি নির্দিষ্ট নেক্সটের প্রশ্নটা দেখো, নেক্সটের যে প্রশ্নটা আছে 3 নির্দিষ্ট উষ্ণতায় একটি দ্রাবের 54 গ্রাম 150 গ্রাম জলে দ্রবীভূত হলে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। ওই উষ্ণতায় পদার্থটির দ্রাব্যতা নির্ণয় করো। 3 দেখো 3 দ্রাব্যতা করতে হবে। তাহলে দ্রাবের ভর দেওয়া আছে কত 54 গ্রাম, 54 জি মানে গ্রাম, আর দ্রাবকের ভর আছে 150 জি মানে গ্রাম। অতএব নির্দিষ্ট উষ্ণতায় দ্রাব্যতা ইকুয়াল টু দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। তাহলে এখানে দ্রাবের ভর হচ্ছে 54, দ্রাবকের ভর হচ্ছে 150 ইন্টু 100। তাহলে করলে কি হবে, তাহলে এই 0 কেটে গেল, 5 দুগুণে 10, 3 5 15, 3 18 54, তাহলে 18 দুগুণে 34। তাহলে অতএব নির্দিষ্ট দ্রাব্যতা হলো 36। নেক্সট দেখো, তাহলে দ্রাব্যতা বার করে ফেললাম। এর পরের যে প্রশ্নটা আছে সেটা একটু দেখো যে 1 কিলোগ্রাম ভরের একটি বস্তু 1 মিটার প্রতি সেকেন্ড বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে। 3 4টা দেখো, 3 4 হবে বস্তুটির ভর দেওয়া আছে কত, বস্তুটির ভর আছে আমার 1 মিটার প্রতি সেকেন্ড বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে। 1 কিলোগ্রাম ভর আছে, তাহলে ভর হচ্ছে বস্তুটির
ভর ভর হচ্ছে 1 কেজি। আর অভিকর্ষজ ত্বরণ তো আমরা জানি যে অভিকর্ষজ ত্বরণ এসআই এককে 9.8 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। আর টি মানে এখানে দেওয়া আছে, টি হচ্ছে 1 সেকেন্ড আছে 1s। আর বস্তুটির বেগ যদি ভি হয়, পরে বস্তুটির বেগ যদি ভি হলে তাহলে ভি সমান হবে কত, জিটি। আর আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি। তো এখানে জিটি তার মানে জি এখানে কত আছে, জি মানে অভিকর্ষজ ত্বরণ 9.8 আর ইনটু হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 1 হবে। তাহলে মানে গতিবেগ হবে কত, 9.8 মিটার প্রতি সেকেন্ড। এটা হচ্ছে গতিবেগ। এই গতিবেগ বার করলো, বেগ বার করা হলো। এবারে যেহেতু 1 কেজি ভরের বস্তু, তাহলে 1 সেকেন্ড পরে বস্তুটির গতিশক্তি হবে 12 mv², সূত্র। তাহলে 1 সেকেন্ড পরে বস্তুটির গতিশক্তি হবে 12 mv², সূত্র। তাহলে হাফ ইন্টু এম মানে আমাদের এখানে 1 কেজি আছে, তাহলে 1 হবে। আর ভি² মানে আমরা বার করেছি 9.8, তাহলে 9.8 এর হোল স্কোয়ার হবে ভি² মানে। তাহলে হাফ ইন্টু 1 ইন্টু 9.8 ইন্টু 9.8, তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে 4 দুগুণে 8, 1 থেকে 9 দুগুণে 18, 4.9 এবং 9.8 গুণ করলে হবে 48.02 জুল হবে, জুল। তাহলে গতিশক্তি বেরিয়ে এলো। এবার দেখো কীভাবে আমরা করেছি, মানে 49কে 98 দিয়ে গুণ করতে হবে। 8 9 72 2 হাতে 7 আর 4 32 আর সাথে 32 আর সাথে 39 ইন্টু 9 81 1 হাতে 8 4 36 আর 8 44। তাহলে 2 9 রেখে 10 হাতে 1 4 1 4 8 48। তাহলে এখানে যেহেতু দুটোর পর দশমিক আছে, তাহলে এখানে এই দশমিক হবে, তাহলে হবে 48.02 জুল। তাহলে এবার দেখো অঙ্কটা টোটাল আমরা কি করলাম, বস্তুটির ভর আছে 1 কেজি, আর আমরা জানি অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 9.8 মিটার প্রতি সেকেন্ড, টি হচ্ছে 1 সেকেন্ড। তাহলে বেগ হবে কি, বেগ ইকুয়াল টু ভি সমান জি ইন্টু টি। জি যদি 9.8 হয় আর টি মানে 1 সেকেন্ড, তাহলে আমাদের বেগ বার হলো 9.8 মিটার প্রতি সেকেন্ড। এবার 1 সেকেন্ড পরে বস্তুটির গতিশক্তি কত হবে, 12 mv²। তাহলে হাফ ইন্টু এম মানে হচ্ছে 1 কেজি আর ভি² মানে 9.8 এর হোল স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 1 ইন্টু 9.8 ইন্টু 9.8 হবে। এবারে আমরা 2 দিয়ে কাটলে 4.9 হয়। এবার 4.9 আর 9.8 মানে এটা গুণ করলে হবে 4802, দুটোর পর দশমিক, সেজন্য 48.02 জুল হবে। তাহলে গতিশক্তি হবে, মানে এখানে যে প্রশ্নটা করেছিল যে 1 কিলোগ্রাম ভরের একটি বস্তু 1 মিটার প্রতি সেকেন্ড বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে, তাহলে গতিশক্তিটা বেরিয়ে এলো, গতিশক্তি হবে 48.02 জুল। এবার দেখো নেক্সটের মানে আমরা 4-এর যে প্রশ্নগুলো আছে এর উত্তরটা পরের দিন আমরা পরের ভিডিওতে দেব। তো আজ এ পর্যন্ত। ছাত্রছাত্রী বন্ধুরা সবাই ভালো থাকো আর বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা ভৌতবিজ্ঞান নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করলাম এখানে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।